ভাব বিশেষণ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে অ্যাডভার্ব এটা কোন পার্সোসিস? তোমরা সবাই শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার, ক্লিয়ার। অ্যাডভার্ব শব্দটি একটি নাউন, ঠিক আছে। স্যার পূর্ববর্তী ক্লাসের একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ শিওর, প্রশ্ন করা যাবে না কেন? স্যার একটি সেন্টেন্সে যেমন এ বার্কিং ডগ সেলডম বাইট, এখানে স্যার বুঝতে পারছি তোমার প্রশ্ন, বুঝতে পারছি তোমার প্রশ্ন, বুঝে ফেলছি আমি। এখানে এ বার্কিং ডগ সেলডম বাইটস, যদি প্রশ্ন এখানে অ্যাডজেক্টিভ থাকে আর পার্টিসিপল থাকে তাহলে কোনটা নিবা? এটা তো প্রশ্ন মনে হচ্ছে নাকি? জি স্যার। তোমার প্রশ্ন কি এইটা নাকি অন্য আর অন্য অন্য বিষয়ে? স্যার এইটাই মূলত আচ্ছা, অপশনে যদি স্যার নাউন, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ নান অফ দিস থাকে তাহলে স্যার আমি তো অ্যাডজেক্টিভে অ্যান্সার করবো, তাই না স্যার? এই তো তাহলে প্রশ্ন তোমার এইটাই। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যদি অপশানে এ বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে এ হচ্ছে ডিটারমিনার, নাউন হচ্ছে ডগ। তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি পার্টিসিপল বসে, ওই পার্টিসিপলটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, মানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে অপশানে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অবশ্যই আনসার হবে অ্যাডজেক্টিভ। আর যদি এখানে অ্যাডজেক্টিভ অপশান না থাকে তাহলে আনসার হবে পার্টিসিপল। আর যদি অপশানে দুইটাই থাকে তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? স্যার আর জিরান নাউন কখন হবে স্যার? হ্যাঁ, কোনটা? অথবা জিরান কখন হবে স্যার? ও জিরান কখন হবে? পার্টিসিপল যদি বা মনে করো বাক্য ডিটারমিনার এবং নাউন, মনে করো আইনযুক্ত 12টা, মনে করো ফ্লাইং স্কুল, এটা কি বারবার ক্লাসে এটা আলোচনা হয় নাই? বলো এ ফ্লাইং বার্ড, এটা বারবার ক্লাসে আলোচনা হবে। জিরান, জিরান এবং পার্টিসিপল চেনার উপায় ওখানে আলোচনা হবে, হ্যাঁ? যেমন দেখো এ ফ্লাইং বার্ড, এ ফ্লাইং স্কুল, বোঝার চেষ্টা করো। এ ফ্লাইং, ফ্লাইং, তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আইনযুক্ত ভার্ব থাকলে নিয়ম হচ্ছে এই নাউন আর আইনযুক্ত ভার্ব দিয়ে একটা বাক্য তৈরি করবে। যেমন স্কুল ইজ, স্কুলটাকে যদি তুমি সাবজেক্ট করো, নাউনটা কি হয়? সাবজেক্ট হয়। তাহলে স্কুলটাকে সাবজেক্ট করো, স্কুল, বলো ইজ, বারবার সাথে আইন যোগ করলে কী করতে হয়? আইনযুক্ত বারবার আগে অ্যামিজাল লাগে নাকি? স্কুলের সাথে ইজ লাগবে। বলো স্কুল ইজ ফ্লাইং, ঠিক আছে। তো তার সাথে তুমি অ্যাটাও নিতে পারো, এ স্কুল ইজ ফ্লাইং। আর এখানে বার্ডটাকে সাবজেক্ট করলে এ বার্ড, বলো ইজ ফ্লাইং। বলো কোন বাক্যটা কারেক্ট? প্রথমটা কারেক্ট নাকি দ্বিতীয়টা কারেক্ট? তাহলে কারেক্ট কিভাবে বুঝবা? দেখো আইনযুক্ত বারবার কাজটা যদি নাউনে করে, এই সাবজেক্ট যদি বারবার কাজটা করে তাহলে বাক্যটা কারেক্ট। আর সাবজেক্ট যদি বারবার কাজটা না করে তাহলে বাক্যটা ভুল আছে। তাহলে যেই বাক্যটা কারেক্ট, বাক্যটা যদি কারেক্ট হয় তাহলে আইনযুক্ত বারোটা হবে পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। আর বাক্যটা যদি ভুল হয় তাহলে আইনযুক্ত বারোটা হবে জিরান মানে নাউন। তাহলে বলো এই দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যটা কারেক্ট আর কোনটা ভুল? স্যার 2 নম্বরটা কারেক্ট। হ্যাঁ, 1 নম্বরটা কি কারেক্ট? স্কুল কি ফ্লাই করতে পারে? বলো স্কুলের পক্ষে কি ওরা সম্ভব? না স্যার। তাহলে এই ফ্লাইং স্কুলের মধ্যে স্কুলটা ফ্লাই করছে না, তার মানে স্কুল ফ্লাইং এর কাজটা করছে না। তার মানে এখানে ফ্লাইংটা হচ্ছে জিরান, দ্যাট ইজ এটা নাউন, ভার্বাল নাউন। আর এখানে এ ফ্লাইং বার্ডের মধ্যে বার্ড ইজ ফ্লাইং, তার মানে কি বার্ডে ফ্লাইং এর কাজটা করছে, তার মানে এই ফ্লাইংটা হচ্ছে পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ। যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকে তাহলে পার্টিসিপল না নিয়ে অ্যাডজেক্টিভ নিবা। আর এখানে যদি জিরান, জিরান আর ভার্বাল নাউন, জিরান না নিয়ে ভার্বাল নাউন নিবা। কথা ক্লিয়ার? তোমরা কি বুঝছো নাকি আমি বুঝলাম? বুঝছি স্যার। এটা ভার্বাল ক্লাসে আলোচনা হবে বিস্তারিত, হ্যাঁ? ওকে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর কি আছে তোমার? স্যার আপাতত নেই স্যার। নাম বিশেষণ হচ্ছে প্রপার, প্রপার অ্যাডজেক্টিভ, যেটা যেটা প্রপার অ্যাডজেক্টিভ এটাকে বলে নাম বিশেষণ, ঠিক আছে। প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা হয় তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমেরিকা থেকে আমেরিকান, শেক্সপিয়ার থেকে শেক্সপিয়ারিয়ান, ভিক্টোরিয়া থেকে ভিক্টোরিয়ান, ঠিক আছে। হ্যাঁ, ভিক্টোরিয়ান পিরিয়ড, শেক্সপিয়ারিয়ান সনেট, ঠিক আছে। আমেরিকান ওয়ার অফ সিভিল, কি সিভিল ওয়ার, ঠিক আছে।
ইউরোপিয়ান মনে করো হোটেল, তাহলে ইউরোপিয়ান চায়না থেকে চাইনিজ, এগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ, মানে নাম বিশেষণ। কথা ক্লিয়ার? আর বোঝানো লাগবে? ওকে, কোন প্রশ্ন থাকলে করে বলো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বুঝি নাই, ভালো করে বলো, স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্যার আরেকবার বললেন। হ্যাঁ, বুঝি নাই কি বলছে। Does he have a house? Does he have a house? এটা লেখা তুমি চ্যাট অপশনে লেখো তো, কি লিখছো, কি বলছো? চ্যাট অপশনে লিখে দেখাও। স্যার এ ফ্লাইং স্কুল এই বিষয়টা আরেকবার বলেন। ও এ ফ্লাইং স্কুল আরেকবার বলবো? আচ্ছা, এই ফ্লাইং স্কুল বাদ দিয়ে এটা অন্য একটা বাদ দিয়ে বলি, বলো। মনে করো এ স্লিপিং ড্রেস আর এ স্লিপিং ডগ, ঠিক আছে? এখানে এই স্লিপিংটা কি, এই স্লিপিংটা কি? তাহলে এই ড্রেস হচ্ছে নাউন, ডগ হচ্ছে নাউন, তাই না? তাহলে এরূপ ক্ষেত্রে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আইনযুক্ত ভার্ব থাকলে তুমি কি করবা, একটা বাক্য তৈরি করবা। নাউনটাকে সাবজেক্ট আর আইনযুক্ত ভার্বটা দিয়ে, নাউন এবং ভার্বটা দিয়ে একটা কন্টিনিউয়াস টেন্স তৈরি করো। বলো, লেখো এ ড্রেস, বলো এই ড্রেসটাকে সাবজেক্ট করলে এ ড্রেস ইজ, বলো স্লিপিং, ঠিক আছে? আর এখানে করো এ ডগ ইজ, বলো স্লিপিং। বলো এই দুইটা বাক্য তৈরি করলাম। এখন বলো এই কোন বাক্যটা কারেক্ট? এই বাক্যটা কারেক্ট নাকি এই বাক্যটা কারেক্ট? নিচেরটা। হ্যাঁ, এ ডগ ইজ স্লিপিং, তাহলে কুকুর ঘুমাচ্ছে, কি পারে না? তাহলে কুকুরে কি ঘুমাইতে পারে? জি স্যার। তাহলে এই স্লিপিং এর কাজটা ডগে করছে, তার মানে এই বাক্যটা কারেক্ট। তাহলে মানে এটা কি, এই স্লিপিংটা হচ্ছে পার্টিসিপল, তার মানে অ্যাডজেক্টিভ। যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকে, এই স্লিপিংটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে এটা পার্টিসিপল। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে এই আইনযুক্ত বাক্যটা যদি কারেক্ট হয় তাহলে আইনযুক্ত ভার্বটা হবে পার্টিসিপল। আর অপশনে যদি পার্টিসিপলের সাথে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আনসার হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর বাক্যটা যদি ভুল হয়, এ ড্রেস ইজ স্লিপিং, বলো ড্রেস, বলো পোশাকে কি ঘুমাইতে পারে? বলো ড্রেসে কি ঘুমাইতে পারে? না স্যার। পারে না, তার মানে বাক্যটা ভুল। তাইলে এই স্লিপিংটা হচ্ছে জিরান। এই স্লিপিংটা কি জিরান, কারণ এই ড্রেস ঘুমাইতে পারে না, তাহলে এটা জিরান, তার মানে কি এটা নাউন, ভার্বাল নাউন। তাহলে বাক্যটা যদি ভুল হয় তাহলে এটা নাউন, মানে ভার্বাল নাউন। আর বাক্যটা যদি কারেক্ট হয় তাহলে এটা হবে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, ডাজ হি হ্যাভ এ হাউস, ডাজ হি হ্যাজ এ হাউস। ওকে, হ্যাঁ, ডাজ হি হ্যাভ এ হাউস হবে, হ্যাভ হবে, কারণ অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় মেইন ভার্ব বসে। হ্যাঁ, বলো অক্সিলিয়ারি প্লাস মেইন ভার্ব। হ্যাঁ, সবসময় খেয়াল করবো অক্সিলিয়ারি সূত্র কি, অক্সিলিয়ারি অর্থাৎ তুমি যদি কোনো বাক্যে যদি ডু ডাস থাকে, দেখো ডু ডাস অথবা ডিড, কোনো প্রশ্নবোধক বাক্যের শুরুতে ডু ডাস ডিড থাকলে তারপরে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এটা হবে পরের ভার্বটা কি হবে, সবসময় মেইন ভার্ব হবে। মেইন ভার্বের এটা হবে বেস ফর্ম, ঠিক আছে? মেইন ভার্ব মানে বেস ফর্ম হবে, বেস ফর্ম। মেইন ভার্ব এইটা হচ্ছে বেস ফর্ম, বেস ফর্ম অফ মেইন ভার্ব, ঠিক আছে? ডু ডাস ডিডের পরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? তাহলে ডাস, বলো ডাজ ই, তাহলে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? তাহলে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব বেস ফর্ম, তাহলে হ্যাভ হচ্ছে বেস ফর্ম, মেইন ভার্বের বেস ফর্ম। আর হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে ডাজ ই হ্যাভ হবে। হ্যাঁ, ডাজ ই হ্যাভ এ হাউস। আবার যদি ডিড, বলো ডিড হি, ডিড হি কেম হবে নাকি কাম হবে? বলো ডিড হি কাম হবে। তাহলে ডিড যেহেতু আছে, তো ডিডের পরে এখানে বেস ফর্ম হবে, তাহলে কাম হচ্ছে বেস ফর্ম, ঠিক আছে? কাম কেম, কামস হবে না। ডিড হি কাম, সে কে এসেছিল? ওকে, আর কোনো প্রশ্ন আছে?
স্যার 10 ওকে, তারিখের আনসার দিয়েছি অলরেডি, আমি আনসার দিয়ে ফেলছি। গ্রুপে দেন নাই কেউ, একটু বলে দেন স্যার। কোনটা? 10 তারিখের ক্লাস লেকচারটা অনেকে গ্রুপে বলার পরও কেউ দেন নাই স্যার, একটু বলে দেন না দেওয়ার জন্য। 10 তারিখে ক্লাস, 10 তারিখের ক্লাসটা কি বিষয়ে? রিলেটিভ প্রোনাউনের শেষের অংশ ছিল স্যার। এই 10 তারিখে রিলেটিভ প্রোনাউনের ওই যে হুইচ আর হোজের যে ব্যবহারটা, এটা একটু তোমাদের মধ্যে কেউ একটু করে হেল্প করিও তো, কমেন্টের মধ্যে ইনবক্সে দিয়ে দিও। হ্যাঁ, এই তুমি নক করিও, তাহলে তোমাকে ইনবক্সে দিয়ে দিবে কেউ একজন। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবে স্যার, সবাই পাবে। গ্রুপে দিবে না, ইনবক্সে দিয়ে দিবে তোমার, তুমি কমেন্টের মধ্যে তুমি কমেন্ট করিও, ঠিক আছে? জি স্যার, কমেন্ট করে রাখছি। আজকের গ্রুপে, আজকের ক্লাসের ইয়েতে তুমি লিংকের মধ্যে, আমি মনে হয় ওনার থেকে মনে হয় স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার, গত ক্লাসে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছিল তো, ওনাকে আমি পিডিএফটা পাঠাইছি তো ভাই। ওইটা গত 10 তারিখের না, ওটা অনেক আগে দেখছি। আচ্ছা তাহলে তুমি ওরে দিবা হুইচ এবং হোজের ব্যবহারটা দিবা, ঠিক আছে? হুইচ এবং হোজের ব্যবহারটা দিবা, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনার বইটা কখন আসবে স্যার? বইটা 22 তারিখের মধ্যে আসতেছে ইনশাল্লাহ বাজারে। হ্যাঁ, কালকে আশা করছি প্রেসে পাঠিয়ে দিব, ঠিক আছে? কালকে প্রেসে পাঠিয়ে দেবো, কারণ কপিরাইট অনলাইনে লকডাউনের কারণে তোমার ইয়ে বন্ধ ছিল তো, সরকারি অফিস, তো এই কারণে কপিরাইটের ইয়েটা সার্টিফিকেটটা পাইতে একটু ইয়ে হয়েছে আর কি, অফিস বন্ধ ছিল তো। তো এখন কারণ কপিরাইট ছাড়া তো বাজারে বই আসবে না, ঠিক আছে? তো এই কারণে আমরা আশা করছি কালকে পাঠিয়ে দিব প্রেসে। কালকে পাঠিয়ে দিলে হয়তো 5 দিন সর্বোচ্চ লাগতে পারে, সেলাই ব্যান্ডিং হবে তো, এই জন্য হয়তো 2 দিন বেশি লাগবে। হ্যাঁ, তো এই জন্য আশা করছি আমরা 22 তারিখের মধ্যে বইটা সব জায়গায় পাওয়া যাবে ইনশাল্লাহ। ক্রিয়া বিশেষণ স্যার কোনটা? হ্যাঁ, আমি তো বাংলা পড়াচ্ছি নাকি ইংরেজি পড়াচ্ছি? স্যার প্লিজ। বাংলায় ক্রিয়া বিশেষণ আছে, ইংরেজিতে ক্রিয়া বিশেষণ নাই। বলো, নাম বিশেষণকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ, আর ভাব বিশেষণকে বলা হয় অ্যাডভার্ব, বুঝতে পারছো? আর ক্রিয়া বিশেষণ তো বিধেয় বিশেষণ আছে, ক্রিয়া বিশেষণ আছে। ক্রিয়া বিশেষণ কি করে? ক্রিয়াকে মডিফাই করে, তাই না? এটা কেউ একজন বলো তো, ক্রিয়া বিশেষণটা কেমন, কেউ একজন বলো তো। হ্যাঁ, কেউ একজন বলবা? হ্যাঁ কে মডিফাই করে স্যার ভার্বকে? হ্যাঁ, ভার্বকে মডিফাই করে স্যার, ভার্বকে। ক্রিয়া বিশেষণ কি করে? ভার্বকে মডিফাই করে নাকি? হ্যাঁ, তাহলে একটা এক্সাম্পল দাও দেখি, একটা এক্সাম্পল দেখাও। যেমন তাড়াতাড়ি চলো, এটা ওটা হতে পারে স্যার। তাড়াতাড়ি চলো, এটা তো অ্যাডজেক্টিভ না। না স্যার, ওই ক্রিয়া বিশেষণটা স্যার। ক্রিয়া বিশেষণ, স্যার ক্রিয়া বিশেষণ বলতে বললেন স্যার, সেটা হ্যাঁ ক্রিয়া বিশেষণ। এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব তো হচ্ছে ভাব বিশেষণ, ক্রিয়া বিশেষণ না। বাংলায় ক্রিয়া বিশেষণ, বাংলায় ক্রিয়া বিশেষণটা এটা আলাদা জিনিস, ঠিক আছে? ইংরেজিতে ক্রিয়া বিশেষণ নাই, ভাব বিশেষণও সব বিশেষণ মিলে হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? ক্রিয়া বিশেষণ বলো, বিধেয় বিশেষণ বলো, এটা বলো। এটা হচ্ছে মানে ক্রিয়া বিশেষণ হচ্ছে কোন ভার্বকে অথবা কোন একটা অ্যাডজেক্টিভকে অথবা পুরো একটা বাক্যকেও কখনো বিশেষায়িত করতে পারে, তখন সেটাকে বলা হবে অ্যাডভার্ব বা ক্রিয়া ভাব বিশেষণ। আচ্ছা ঠিক আছে, আমরা ভাব বিশেষণটা নিয়ে কথা বলি। তাহলে এটা ভাব বিশেষণ, ভাব বিশেষণ কি এটা তো আমি নিজেই জানি, তুমি তো আর ওইটা বোঝা। আমি বলছি ক্রিয়া বিশেষণ, এন্ড যেহেতু আমি ভাব বিশেষণ নিয়ে আলোচনা করব, এটা অবশ্যই আমি তোমার চেয়ে ভালোই জানবো, অবশ্য এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওই প্রোনাউন থেকে দিস গ্যাপ চ্যালেঞ্জ আস আর দ্য ওনস উই রিমেম্বার, কি বুঝি নাই? দ্য টিচার্স গ্যাপ চ্যালেঞ্জ আস আর দ্য ওনস উই রিমেম্বার, এখানে স্যার হবে আর দ্য ওয়ান্স এর পরে তো আর দ্য ওয়ান্স এর পরে দেখো দ্যাটটা তো আছেই, ওই দ্যাটটা উজ্জ্ব আছে, পরবর্তী ক্লজের আগে দ্যাটটা উজ্জ্ব আছে। এখন হচ্ছে দ্যাটের আগে রিমেম্বারের মানে দ্য টিচার কি, হু দ্যাট চ্যালেঞ্জাস কি, চ্যালেঞ্জ আস আর দ্য ওনস উই রিমেম্বার। হ্যাঁ, আর দ্য ওয়ান্স উই রিমেম্বার আগে দ্যাট ক্লজটা উজ্জ্ব আছে, দ্যাটটা উজ্জ্ব আছে, ঠিক আছে? আর দ্য ওয়ান্স দ্যাট উই রিমেম্বার এটা একটা ক্লজ, আর দ্য ওয়ান্স এটা একটা ক্লজ, দ্য টিচার হ্যাঁ হু চ্যালেঞ্জাস এটা একটা ক্লজ, ঠিক আছে? তো দি টিচার হু চ্যালেঞ্জাস আর দ্য ওয়ান্স হ্যাঁ দ্যাট উই রিমেম্বার, ঠিক আছে? তো দ্যাট উই রিমেম্বারের আগে রিলেটিভ প্রোনাউনটা উজ্জ্ব আছে মনে করো, ঠিক আছে? দ্যাটটা উজ্জ্ব থাকতে পারে। তো এখন আগের ক্লজে দেখো, তাহলে দ্য টিচার
হু নাকি হু, হুম আর দ্য হুম চ্যালেঞ্জার্স আর দ্য ওয়ান্স। তাহলে এখন দেখো আর দ্য ওয়ান্সের আগে আর আছে, তাহলে আর এর আগে কি ভার্ব সাবজেক্ট আছে? এখন উই রিমেম্বারের আগে দেখো, উই রিমেম্বারের আগে কিন্তু দ্যাট আছে, রিলেটিভ প্রোনাউন দ্যাট আছে অলরেডি, ওইখানে উজ্জু আছে, তাহলে সেখানে তো আমাদের রিলেটিভ প্রোনাউন দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দরকার আছে দ্য টিচার হু হুম চ্যালেঞ্জার্স। এখন হু চ্যালেঞ্জার্সের আগে হু বসবে নাকি হুম বসবে? তাহলে এই বাক্যের মধ্যে হু হুম চ্যালেঞ্জার্সের পরে হু হুম চ্যালেঞ্জার্স, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দ্য টিচার আর দ্য ওয়ান্স, এটা হচ্ছে মেইন ক্লজ, তাই না? তাহলে মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ মিলে তো তোমার একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, তাই না? তাহলে এখানে দ্য টিচার হু হুম চ্যালেঞ্জার্স আর দ্য ওয়ান্সের আর এর আগে কি সাবজেক্ট আছে? আর এর আগে সাবজেক্ট নাই, তো যেহেতু আর এর আগে সাবজেক্ট নাই তাহলে আনসার হবে হু হবে। দ্য টিচার হু চ্যালেঞ্জার্স আর দ্য ওয়ান্স। আরে ক্লোজটা বিবেচনা করুন, আগের ক্লোজটা থেকে অ্যানসার খুঁজতে হবে। স্যার এত প্রশ্নগুলো পারবো না। দ্য টিচার হু হুম চ্যালেঞ্জার্স আর দ্য ওয়ান্স। মনে করো এই দ্যাটটা উজ্জ আছে, উই রিমেম্বার। এই বাক্যের মধ্যে তিনটা ক্লজ আছে। উই রিমেম্বার এটা একটা ক্লজ, তার আগে এই ক্লজটাকে যোগ করছে দ্যাটটা, এই দ্যাটটা উজ্জ আছে, দ্যাট উই রিমেম্বার, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে আর দ্য ওয়ান্স, এটা একটা ক্লজ, প্রত্যেকটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে, আর একটা ফাইনাইট ভার্ব, আর এই চ্যালেঞ্জ একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব। এই দুইটা ফাইনাইট ভার্বকে যোগ করবে কি রিলেটিভ প্রোনাউন হু অথবা হোম, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই হু আর হুম এই দুইটা ক্লজকে যোগ করবে, এই দুইটা ক্লজকে যোগ করবে হু এবং হুম দ্বারা, তাই না? তাহলে হু এবং হুমের রিলেটিভ প্রোনাউনের কাজ কি? দুইটা ক্লজকে যোগ করা, দুইটা ক্লজকে যোগ করা। তাহলে এখানে চ্যালেঞ্জ একটা ফাইনাইট ভার্ব আর একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে, দুইটা ক্লজে দুইটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এখানে চ্যালেঞ্জ একটা ফাইনাইট ভার্ব আর একটা ফাইনাইট ভার্ব, তাহলে আমরা এইটাকে আর ধরার দরকার নেই, কারণ আমাদের দরকার দুইটা ক্লজকে যোগ করার জন্য কি লাগবে? দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে হু আর হুম দ্বারা দুইটা ক্লজকে যোগ করতে হলে আমাদের দুইটা ফাইনাইট ভার্ব অলরেডি আমরা পেয়ে গেছি, চ্যালেঞ্জ এবং আর। তাহলে আমরা এই দুইটা ফাইনাইট ভার্ব আমরা খুঁজবো শেষের ফাইনাইট ভার্ব কোনটা, চ্যালেঞ্জ নাকি আর? আর হচ্ছে শেষের ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে এই আর এর আগে কি সাবজেক্ট আছে? এই আজ কিন্তু অবজেক্ট, এই আর এর আগে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই। তাহলে সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে আনসার হবে কি? হুম। হুম নাকি হু? হু। ফাইনাইট ভার্ব না থাকলে সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে হু হবে না? তাহলে রিলেটিভ প্রোনাউন কি করে? দুইটা ক্লজকে যোগ করে, দুইটা ক্লজকে যোগ করে। রিলেটিভ প্রোনাউনের কাজ কি? প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজকে যোগ করা, তাই না? তাহলে এখানে মনে করো দ্য টিচার চ্যালেঞ্জার্স, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর মনে করো হু আর দ্য ওয়ান্স, তাই না? হু আর দ্য ওয়ান্স এটা আরেকটা ক্লজ, তাই না? তাহলে হু আর দ্য ওয়ান্স এটা একটা ক্লজ, আর দ্য টিচার চ্যালেঞ্জার্স এটা একটা ক্লজ। তো এই দুইটা ক্লজকে আমরা কি করব? হু আর হোম দ্বারা যোগ করব। তাহলে দুইটা ক্লজে কি থাকবে? প্রত্যেকটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব, তাহলে চ্যালেঞ্জ একটা ফাইনাইট ভার্ব আর একটা ফাইনাইট ভার্ব। আমরা দুইটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, তাহলে আমাদের এই ফাইনাইট ভার্বটার দরকার নাই, কারণ এই দুইটা ফাইনাইট ভার্বকে হু আর হুম যোগ করবে, ঠিক আছে? এখন আমরা দেখবো এই দুইটা ফাইনাইট ভার্বের মধ্যে হু আর হুমের পরে দুইটা ফাইনাইট ভার্ব, চ্যালেঞ্জ এবং আর। অতএব এই দুইটা ফাইনাইট ভার্বের মধ্যে শেষের ভার্ব কোনটা? শেষে আছে কোনটা? আর। অতএব আর এর আগে কি সাবজেক্ট নাই, তাহলে সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে আনসার হবে হু। আশা করছি বুঝতে পেরেছো। জি স্যার, ধন্যবাদ। স্যার ক্রিয়া বিশেষণটা লিখে দিয়েছি স্যার, ক্রিয়া বিশেষণটা। হ্যাঁ স্যার আমরা সবাই ক্লাসের পরে প্রশ্ন করি। আচ্ছা, প্রশ্ন তোমরাই করতেছো, আমি কি করব? তোমাদের প্রশ্ন না করলে উত্তর না দিলেও আমার দোষ, তোমাদের উত্তর দিলেও দোষ। আমি আসলে কোথায় যাব সেটা বলো। স্যার উত্তর দিতে 1 ঘন্টা চলে যাবে। ক্লাস শুরু করে দেন। এখন তোমাদের উত্তর তো দিলে তো সময় 1 ঘন্টা যাবে, এখন উত্তর তো আমি তোমাদেরকে যেই প্রশ্ন করছো উত্তরটা দিতে হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা না দিলে তোমরা আবার বলতা কি লতিফ স্যার বোধহয় এটার উত্তর পারে না বোধহয়, এই জন্য অ্যাভয়েড করে যাইতেছে না, কি বলো? ক্লাস শেষে কোশ্চেন নিলে ভালো হবে। ওকে ঠিক আছে স্যার, সবাইকে মাইকটা অফ করে দাও, হ্যাঁ অফ করে দাও। আমাকে প্রশ্ন করার কোনো সমস্যা নাই, প্রশ্ন যে কোনো করতে পারবা, আর প্রশ্নের জন্য আল্লাহ চাইতো এটার কোনো সমস্যা নাই। তোমরা যে কোনো ইংরেজি বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারো, আর যে কোনো বিষয়ে আনসার, ইংরেজি বিষয়ে অন্তত আনসার দেওয়ার সক্ষমতা আছে ইনশাল্লাহ, তোমরা চিন্তা করো না। হ্যাঁ
ওকে, ঠিক আছে। তাহলে অ্যাডভার্ব শব্দটি এটা একটা নাউন, ঠিক আছে। তাহলে আসো, তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে অ্যাডভার্ব কি? ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব কি, এই ডেফিনিশনটা আমরা শিখি। হ্যাঁ, তাহলে অ্যাডভার্ব কি করে? an adverb gives additional information about a verb, ঠিক আছে, about a verb or an adjective or an adverb is। তাহলে অ্যাডভার্ব কি করে? বাক্যে একটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অথবা একটা অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অথবা একটা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অথবা একটা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে অ্যাডভার্বের কাজ কি? তাহলে অ্যাডভার্ব কি করে? একটা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অথবা একটা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অথবা একটা অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অথবা একটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে যেই ওয়ার্ডটা ভার্ব সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে, অ্যাডভার্ব সম্পর্কে অথবা ফ্রেজ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রদান করে বলো, তাকেই বলা হয় অ্যাডভার্ব। যে ওয়ার্ডটি বাক্যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় অ্যাডভার্ব। ঠিক আছে, যেমন মনে করো, দেখো she বলো she dresses বিউটিফুলি। এই ড্রেসেস হচ্ছে ভার্ব। সে পোশাক পরে কিভাবে? বলো সুন্দরভাবে। তাহলে she dresses, সে পোশাক পরে কিভাবে? বলো বিউটিফুলি। তো এই বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। তার মানে কি এই বিউটিফুলি শব্দটা এই ড্রেসেস ভার্বকে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। কেমন পোশাক পরে? বলো সুন্দরভাবে। ঠিক আছে, আবার দেখো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য, যেমন আমি যে বলি যে she is very beautiful। তাহলে সে সুন্দরী। কেমন সুন্দরী? বলো খুব সুন্দরী। হ্যাঁ, তাহলে ভেরিটা অ্যাডভার্ব আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কি করে? অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আবার দেখো অ্যাডভার্ব একটা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, যেমন she sings, দেখো ভেরি সুইটলি। দেখো she sings, সে গান করে। কিভাবে গান করে? মিষ্টি সুরে। কেমন মিষ্টি সুরে? খুব মিষ্টি সুরে। তাহলে she sings very sweetly, তাহলে এটা অ্যাডভার্ব। আবার এইটাও কি? ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্বকে মডিফাই করে। আবার অ্যাডভার্ব একটা ফ্রেজকে মডিফাই করে। যেমন দেখো মনে করো the train arrived just on time। এটা একটা ফ্রেজ।
অন টাইম এই ফ্রেজটাকে কে এই জাস্ট কথাটা কি করছে মডিফাই করছে তাহলে এটা একটা ফ্রেজ ঠিক আছে আর জাস্ট এখানে অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব এই জাস্ট অ্যাডভার্বটা অন টাইমকে ফ্রেজটাকে মডিফাই করছে ঠিক আছে উই অ্যারাইভ জাস্ট ইন টাইম তাহলে ইন টাইম থেকে জাস্ট কথাটা মডিফাই করছে তাহলে অ্যাডভার্ব একটা ফ্রেজকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব একটা কি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে তাহলে যেই ওয়ার্ডটা বাক্যে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা ফ্রেজকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব ঠিক আছে আশা করছি কিছুটা বুঝতে পেরেছ ওকে ওকে আমরা অন টাইম আর ইন টাইম সম্পর্কে পার্থক্য জানতে হলে আমরা প্রিপোজিশনের ক্লাস করব ঠিক আছে আমাদের প্রিপোজিশনের ক্লাস আছে অথবা ফ্রেজাল ভার্বের উপর আমাদের ক্লাস আছে ঠিক আছে আমরা সেখানে আমরা এটার উপর আমাদের ভোকাবুলারিতে গ্রুপ ভার্বের উপর আমাদের লেকচার আছে আমরা সেখানে এই সম্পর্কে ব্যাখ্যা পেয়ে যাব ওকে আমরা যেহেতু এটার উপর আমাদের ক্লাস আছে আমরা এটার জন্য এখন আর সময় নষ্ট করব না হ্যাঁ she arrived just on time তাহলে অন টাইম এটা একটা ফ্রেজ তাহলে অন টাইমটাকে সে জাস্ট কথাটা মানে ইয়ে করছে তথ্য দিয়েছে সে নির্ধারিত সময় পৌঁছাইছে সে ঠিক নির্ধারিত সময় বুঝি নাই হ্যাঁ জাস্ট অবশ্যই অ্যাডভার্ব এখানে যেহেতু ফ্রেজটাকে অন টাইম ফ্রেজটাকে মডিফাই করছে ঠিক সময় হ্যাঁ ঠিক আছে এরপর আসো জাস্ট এখানে অ্যাডভার্ব অন টাইম ফ্রেজটাকে মডিফাই করছে এরপর লেখো অ্যাডভার্ব সম্পর্কে প্রথমে যেটা জানবো যেমন এনাফের ব্যবহার প্রথমে আমরা শিখব এনাফের ব্যবহারটা শিখব ঠিক আছে এনাফটা কখন অ্যাডভার্ব হয় কখন অ্যাডজেক্টিভ হয় এটা একটু আমরা এই ক্লাসে প্রথমে জেনে নেব তাহলে এনাফের ব্যবহারটা আমরা আলাদাভাবে শিখে নিচ্ছি তাহলে এনাফ কোথায় বসে তো লেখো এনাফ 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 নাউনের আগে বসে ঠিক আছে এনাফ কোথায় বসে এনাফটা নাউনের আগে বসে তার মানে কি এনাফ এনাফ প্লাস নাউন ঠিক আছে এনাফ প্লাস নাউন আর এনাফ যখন নাউনের আগে বসে এনাফ যখন নাউনের আগে বসে তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করে বলো আগে বসে তখন এটা কিসের কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে যেমন হি হ্যাজ এনাফ পাওয়ার এই পাওয়ারটা হচ্ছে নাউন হ্যাঁ এনাফটা এখানে অ্যাডজেক্টিভ হি হ্যাজ এনাফ পাওয়ার টু গেট ইউ এ জব তোমাকে চাকরি দেওয়ার মতন তার একটা যথেষ্ট ক্ষমতা আছে তোমাকে চাকরি দেওয়ার মতো তার যথেষ্ট ক্ষমতা আছে হি হ্যাজ এনাফ পাওয়ার টু গেট ইউ এ জব ঠিক আছে তাহলে হি হ্যাজ এনাফ পাওয়ার টু গেট ইউ এ জব ঠিক আছে তাহলে এনাফটা যখন নাউনের আগে বসে তখন এটা এনাফটা এরপর লেখো এনাফ কখন অ্যাডভার্ব হয় বলো অ্যাডভার্ব হিসাবে লেখো অ্যাডভার্ব হিসাবে এনাফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে লেখো অ্যাডভার্ব হিসাবে এনাফ কোথায় বসে অ্যাডজেক্টিভের পরে বসে অথবা অ্যাডভার্বের পরে বসে তাহলে এনাফটা অ্যাডভার্ব হিসেবে কোথায় বসে তাহলে এনাফ অ্যাডভার্ব হিসেবে এনাফটা অ্যাডভার্ব হবে যদি এটা অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডভার্বের পরে বসে তাহলে আমরা এটা মুখস্থ রাখতে হবে এনাফটা নাউনের আগে বসে আর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে বসে ঠিক
ঠিক আছে? এক্সাম্পল, যেমন হি ইজ, আমি যদি বলছি হি ইজ স্ট্রং, এখানে হি ইজ স্ট্রং বলে বিভার্বের পরে স্ট্রং, এটা অ্যাডজেক্টিভ, তাই না? হি ইজ স্ট্রং বলে স্ট্রংটা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে এনাফটা কি অ্যাডজেক্টিভের আগে বসবে নাকি অ্যাডজেক্টিভের পরে বসবে? তাহলে যেহেতু এনাফটা কোথায় বসে, এনাফটা অ্যাডজেক্টিভের পরে বসে, তাহলে আনসার কি হবে? হি ইজ এনাফ স্ট্রং নাকি হি ইজ স্ট্রং এনাফ? তো আনসার হবে হি ইজ স্ট্রং এনাফ। ঠিক আছে, হি ইজ স্ট্রং এনাফ টু ডু ইট। হি ইজ স্ট্রং এনাফ টু ডু ইট, বলে এটা করার মতন তার যথেষ্ট ক্ষমতা আছে। তাহলে হি ইজ স্ট্রং এনাফ টু ডু ইট, এটা করার মতো তার যথেষ্ট ক্ষমতা আছে, তাহলে হি ইজ স্ট্রং এনাফ টু ডু ইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে এখানে স্ট্রংটা অ্যাডজেক্টিভ, অতএব এনাফটা অ্যাডজেক্টিভের পরে বসবে। আবার দেখো, দিস ইজ, বলো দিস ইজ গুড এনাফ, দিস ইজ গুড এনাফ। দিস ইজ গুড এনাফ বললে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, দিস ইজ গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এনাফটা কি অ্যাডজেক্টিভের পরে বসছে, তাহলে এখানে এনাফটা হচ্ছে অ্যাডভার্ব, এনাফটা এখানে অ্যাডভার্ব। বলো দিস ইজ গুড এনাফ ফর আস, তাহলে এনাফটা তাহলে অ্যাডভার্বের পরে বসে, কিরকম? he can speak English as well, তাহলে he can speak, সে বলতে পারে, কি বলতে পারে? ইংলিশ। ইংলিশটা হচ্ছে অবজেক্ট। তো আমরা আইডেন্টিফিকেশনের পারসুইসের ক্লাসে পড়েছি, তাহলে অ্যাডভার্বটা কোথায় বসে? অবজেক্টের পরে সাধারণত অ্যাডভার্ব বসে, অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে হি ক্যান স্পিক ইংলিশ, ইংলিশটা হচ্ছে অবজেক্ট, তাহলে হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, অতএব এনাফটা কোথায় বসে? অ্যাডভার্বের পরে বসে, তাহলে হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল এনাফ, এখানে এনাফটা অ্যাডভার্ব, তাহলে হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল এনাফ, তাহলে এনাফটা কোথায় বসে? অ্যাডভার্বের পরে বসে, এনাফটা কোথায় বসে? অ্যাডজেক্টিভের পরে বসে, তাহলে হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল এনাফ, হি ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ, স্ট্রং ওয়েল এনাফ, তাহলে এনাফ অ্যাডভার্বের পরে বসে, এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে। ঠিক আছে? আশা করছি এনাফের ব্যবহারটা পরীক্ষা আসলে পারবা। ঠিক আছে? আর হ্যাঁ, তবে ব্যতিক্রম দেখো, বি ভার্বের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এনাফ ইজ এনাফ। এই যে এনাফ যখন এককভাবে বসে, এনাফ যখন এককভাবে বসে, এটা একটা প্রোনাউন। ঠিক আছে? এটা কি প্রোনাউন? প্রোনাউন। বলো এনাফ ইজ এনাফের মধ্যে এনাফটা হচ্ছে, বলো এনাফটা প্রোনাউনের কাজ করছে, তাহলে এনাফ ইজ এনাফ, তাহলে এখানে এনাফটা প্রোনাউন, এখানে এনাফটা প্রোনাউন। ঠিক আছে? এককভাবে এনাফটা এখানে প্রোনাউনের কাজ করছে, এটা একটু ব্যতিক্রম। বলো যথেষ্ট হয়েছে, বলো বিরক্তি প্রকাশ করতে আমরা এই কথা হয়েছে, আর না, এবার থামো। এনাফ ইজ এনাফ। সো এনাফ ইজ এনাফ, এই বাক্যে এনাফ আর এনাফটা কি? বলো প্রোনাউন। বলো যথেষ্ট হয়েছে, এবার থামো। এবার আসো ভেরি comparatively relatively, লেখো এই অ্যাডভার্বগুলো পজিটিভ ডিগ্রির আগে বসে। লেখো
গুলো পজিটিভ ডিগ্রির আগে বসে, এই অ্যাডভার্বগুলো পজিটিভ ডিগ্রির আগে বসে, অর্থাৎ এদের পরে পজিটিভ ডিগ্রি বসবে, কম্পারেটিভ ডিগ্রি বসে না। তাহলে এই অ্যাডভার্বগুলো পজিটিভ ডিগ্রির আগে বসে, ঠিক আছে, অর্থাৎ এদের পরে কম্পারেটিভ ডিগ্রি বসে না। তাহলে এদের পরে কি বসে? অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি বসে, কম্পারেটিভ ডিগ্রি বসে না। যেমন হানি ইজ ভেরি সুইট। তাহলে এই যে সুইট হচ্ছে পজিটিভ ডিগ্রি, সুইট, সুইট আর সুইটেস্ট, এই পজিটিভ ডিগ্রির আগে কি বসে? এই যে ভেরি বসে, ঠিক আছে। আবার আই ফিল বলো আই ফিল কম্পারেটিভলি বেটার। এই বাক্যটা কি কারেক্ট নাকি ভুল? ভুল। বলো কম্পারেটিভলির পরে কি কম্পারেটিভ বসে? বলো কম্পারেটিভলির পরে কম্পারেটিভ বসে না, কম্পারেটিভলির পরে কি বসে? পজিটিভ ডিগ্রি বসে। তাহলে আই ফিল কম্পারেটিভলি বেটার, কথাটা ভুল। বলতে হবে আই ফিল কম্পারেটিভলি ওয়েল। শারীরিকভাবে সুস্থ বোঝালে আমরা গুডের পরিবর্তে ওয়েল নেব। তাহলে আই ফিল কম্পারেটিভলি ওয়েল, এখানে শারীরিক সুস্থতার কথা বোঝাচ্ছে, এই কারণে বেটারের পজিটিভ হয়, তো এখানে আমরা গুড না নিয়ে ওয়েল নেব, শারীরিক সুস্থতা বোঝালে। সো আই ফিল কম্পারেটিভলি ওয়েল। You have to work relatively harder now। ঠিক আছে না? ভুল আছে? তাহলে এটা ভুল। তাহলে রিলেটিভলির পরে কম্পারেটিভ বসে না, পজিটিভ ডিগ্রি বসবে। তাহলে এই বাক্যটা রিলেটিভলি হার্ডার হবে না। তাহলে কি হবে? You have to work relatively hard now। So relatively hard, তাহলে রিলেটিভলির পরে কম্পারেটিভলির পরে ভেরিয়ের পরে পজিটিভ ডিগ্রি বসে, কম্পারেটিভ ডিগ্রি বসে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে? ইউ হ্যাভ টু ওয়ার্ক রিলেটিভলি হার্ড নাও। ঠিক আছে? এখন এটা কি বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস এই সবসময় খেয়াল করবা, টু অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, এটা সবসময় নেগেটিভ অর্থ প্রদান করে। বলো টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব, এটা কি হাবোধক অর্থ প্রদান করে নাকি নেগেটিভ অর্থ প্রদান করে? নেগেটিভ অর্থ। তাহলে হি ইজ টু উইক, হি ইজ টু উইক to carry the box। তার মানে কি? হি ইজ টু উইক টু ক্যারি দ্য বক্স। তাহলে গঠনটা অ্যাফার্মেটিভ, কথাটা কিন্তু নেগেটিভ। সে এত দুর্বল যে বলো বক্সটি পারে না।
বলো সে এতই দুর্বল যে বক্সটি বহন করতে পারে না। তাহলে হি ইজ টু উইক টু ক্যারি দ্য বক্স। তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, তাহলে এটা কি নেগেটিভ অর্থ হচ্ছে। তাহলে কোনো বাক্যে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব থাকলে এটা বাক্যটা এমনিতেই নেগেটিভ, এটার মধ্যে আর অতিরিক্ত নটের দরকার নেই। তার মানে কি এই বাক্যে নটের, তাহলে এই বাক্যটা এইভাবে বলবো নাকি হি ইজ, বলো হি ইজ নট টু উইক টু ক্যারি দ্য বক্স। বাক্য কি এইটা কারেক্ট নাকি এটা কারেক্ট? তাহলে টু আর টু মিলে বাক্যটা এমনিতে নেগেটিভ, তাহলে এই বাক্যে কি নটের দরকার আছে? নটের দরকার নাই। তার মানে এটা ভুল আছে, এটা কারেক্ট আছে। ঠিক আছে, এটা ভুল আছে, এটা কারেক্ট আছে। নট টু অর্থে, নট টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব অর্থে আমরা এটাকে এইভাবে নিতে পারি, যেমন অ্যাডজেক্টিভ adverb, adjective adverb plus enough plus to plus verb, আমরা এই প্যাটার্নটা নিতে পারি। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের উপরে enough plus to plus verb থাকলে এই বাক্যটার মধ্যে নট থাকতে পারে, আবার নট নাও থাকতে পারে। হ্যাঁ, মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের উপরে enough plus to plus verb বসে, আর enough plus to plus verb যে বাক্যে বসে সেই বাক্যের মধ্যে নট বসতে পারে, আবার নট নাও বসতে পারে। নট বসলে নেগেটিভ আর নট না বসলে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, যেমন মনে করো হি ইজ old enough, বলো he is old enough to understand this। তার মানে কি old হচ্ছে অ্যাডজেক্টিভ, enough প্লাস টু প্লাস ভার্ব, তার মানে বাক্যটা কারেক্ট। আবার যদি বল যে he is not old enough এটাও কারেক্ট। আমরা যদি বলি যে হি ইজ ওল্ড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস, এটা বোঝার জন্য তার যথেষ্ট বয়স হয়েছে। আর হি ইজ নট ওল্ড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস, বলো এটা বোঝার জন্য তার যথেষ্ট বয়স হয় নাই। তাহলে হি ইজ নট ওল্ড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস, এটা বোঝার জন্য তার যথেষ্ট বয়স হয় নাই। তাহলে অ্যাডজেক্টিভের পরে এনাফ প্লাস টু প্লাস ভার্ব থাকলে ওই বাক্যের মধ্যে আমরা নট বসতে পারে, আবার নট নাও বসতে পারে। কিন্তু টু প্লাস ভার্ব থাকলে সেই বাক্যে নটের দরকার নাই। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এই বাক্যে আমরা নটের দরকার নাই, কারণ টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব এটা এমনিতেই নেগেটিভ, এই বাক্যে নটের দরকার নাই। ঠিক আছে, এখন তাহলে প্রশ্ন হলো, পরীক্ষা যদি প্রশ্ন আছে কোনটি কারেক্ট, কোন বাক্যটি কারেক্ট? Do not worry, English grammar is not too difficult to understand. এটা কারেক্ট নাকি
তাহলে আমরা কোনটা নেব? এই দুইটার মধ্যে আমরা কোনটা নেব বলো? সেকেন্ডে স্যার। তাহলে আমরা বুঝতে পারছি এখন স্পষ্টভাবে সেকেন্ডে নেব নাকি? আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, তাহলে অনেক গাইডের মধ্যে এটার আনসারটা কিন্তু প্রথমটা দেওয়া আছে, ঠিক আছে? এটা প্রথমটা হবে না, প্রথমটা এটা স্পোকেনে হইতে পারে। হ্যাঁ, এটা বিভার্বের পরে এই টু এর আগে নট বসে, এটা স্পোকেনে। কিন্তু ফর্মাল ইংলিশে এই টু এর আগে নট বসে না, ঠিক আছে? কিন্তু স্পোকেন এবং লিখিত উভয় ইংলিশে, স্পোকেন এবং লিখিত আমেরিকান এবং ব্রিটিশ উভয় ইংলিশে বলো অ্যাডজেক্টিভ প্লাস এনাফের পরে টু প্লাস ভার বসে এবং এই বাক্যে নট বসতে পারে, আবার নট নাও বসতে পারে। তার মানে কি অ্যাডজেক্টিভ প্লাস এনাফের আগে নট বসতে পারে, আবার নট নাও বসতে পারে। এটা লিখিত ইংলিশ এবং স্পোকেন ইংলিশ দুই জায়গায় একই রুল। আর টু এর আগে কেবল স্পোকেন ইংলিশে বিভার্বের পরে যদি টু থাকে, টু প্লাস অ্যাডজেক্টিভ থাকে, কেবল স্পোকেন ইংলিশে নট বসতে পারে, মানে ঠিক আছে? কিন্তু লিখিত ইংলিশে কখনো নট বসে না। তাহলে আমরা কি প্রথমটা নেব নাকি দ্বিতীয়টা নেব? দ্বিতীয়টা স্যার। তাহলে অবশ্যই আনসার হবে দ্বিতীয়টা, ঠিক আছে? অবশ্যই আনসার হবে দ্বিতীয়টা, প্রথমটা কোনো অবস্থাতে আনসার হবে না, ঠিক আছে? আনসারটা প্রথমটা দেওয়া আছে, আশা করছি প্রথমটা কোনো অবস্থাতে আনসার হবে না। আমি কি বুঝাইতে পারলাম? এটা কিন্তু একটা বিসিএস এর প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন কিন্তু একটা পরীক্ষা আসছে এবং প্রশ্নটা রিপিট হতে পারে। তাহলে আনসারটা কি নিবে বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ঠিক আছে? যেমন অক্সফোর্ড ডিকশনারিতে স্পষ্টভাবে এক্সাম্পল একটা দেওয়া আছে এভাবে, যেমন চিলড্রেন are not old enough to drink অ্যালকোহল বানানটা কিভাবে? অ্যালকোহল বানানটা কিভাবে? হ্যাঁ, এল হ্যাঁ, এইচ আছে কি এখানে? হ্যাঁ, অ্যালকোহল, ঠিক আছে? তাহলে চিলড্রেন আন্ডার 18 আর নট ওল্ড এনাফ টু ড্রিঙ্ক অ্যালকোহল। তার মানে কি দেখো, এই যে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস টু প্লাস ভার্ব, দেখো নট আছে। তার মানে কি অ্যাডজেক্টিভ প্লাস এনাফ যুক্ত বাক্যে নট বসতে পারে, নেগেটিভ হলে নট বসে, আর অ্যাফার্মেটিভ নট বসে না। কিন্তু টু থাকলে কখনো নটের দরকার নাই, টু এর সাথে নটের দরকার নাই, কারণ টু নিজে একটা নেগেটিভ শব্দ, ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে, ঠিক আছে? তো এরকম একটা প্রশ্ন আমি আজকে আমার গ্রুপে পোস্ট করেছি। যেমন মনে করো 2 নম্বর, আমরা এটা এইভাবে লিখি, বাংলায় লিখি কি এটা লিখি নাকি? 2 নং প্রশ্নের উত্তর, বলো এটার ইংলিশটা কি? 2 নং প্রশ্নের উত্তর, এটা তো বাংলায় লিখবো, এবার ইংলিশটা কি হবে?
2 নং প্রশ্নের উত্তর বাংলায় লেখছো তাই না? তাহলে ইংলিশে কি হবে? তাহলে answer to the question নাম্বার 2, তাই তো? এটা তো নাকি? হ্যাঁ, অনেকে বলছে আনসার টু কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, আরেকজন বলছে কি দি আনসার। আচ্ছা, কয়টা নেব আসলে বুঝতেছি না। বলো দি আনসার টু the question number 2, ঠিক আছে? তাহলে আমরা এইটু আনসার হবে না, এইটু হবে না, ঠিক আছে? তাহলে এই তিনটার কোনোটাই আনসার হবে না, ঠিক আছে? তাহলে আনসার হবে কোনটা? তাহলে এটা আনসার হবে আনসার টু কোয়েশ্চেন, বলো আনসার টু কোয়েশ্চেন 2, এইটা আনসার। তাহলে এখানে তুমি দুইটা দিতে পারো, যদি এখানে দিয়ে দাও তাহলে আনসারের এটা স্মল হয়ে যাবে, যদি দিয়ে দাও তাহলে আনসারের এটা স্মল হয়ে যাবে। দি আনসার টু কোয়েশ্চেন 2 এইটাও নিতে পারো, অথবা আনসার টু কোয়েশ্চেন 2 এটাও নিতে পারবো আমরা। যদি বাক্য ইউজ করো তাহলে দি লাগবে বাক্য লেখো। হ্যাঁ, যেমন 2 নং প্রশ্নের উত্তর 21, ঠিক আছে? তখন বলবা দ্য আনসার টু কোয়েশ্চেন 2 ইজ 21, দি আনসার টু কোয়েশ্চেন 2 ইজ 21, ঠিক আছে? হ্যাঁ, কেন এমন হলো সেটা আমরা অন্য একদিন ব্যাখ্যা দেবো। আপাতত আমরা এইটাই শিখে রাখতে হবে। এটা ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ব্যাখ্যা পাইতে হলে আমাদের একটু সময় নিতে হবে। এখন এত তাড়াতাড়ি ব্যাখ্যা দিয়ে দেবো না, ঠিক আছে? কারণ এটা গ্রুপে কোশ্চেন করে রাখছি, তো গ্রুপে এটা প্রশ্ন করে রাখছি, ঠিক আছে? এত তাড়াতাড়ি প্রশ্ন উত্তরটা ব্যাখ্যা দিয়ে দেবো না, ব্যাখ্যাও দেবো না, সোর্সও বলবো না এখন। হ্যাঁ, ঠিক আছে? কারণ সামনে লিখিত পরীক্ষা, এটা অনেকে এটা পরীক্ষায় ভুল করছে। আমাদের 98% ছেলেমেয়ে পরীক্ষা আমরা এটাই লিখি, ঠিক আছে? আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 3, ঠিক না? এইভাবে আনসারটা লিখে আগে শুধরাইতে হবে। এরকম একটা প্রশ্ন আপাতত গ্রুপে দিলাম, ঠিক আছে? তো এটা উত্তর পাওয়ার জন্য আমাদের ব্যাখ্যা পাওয়ার জন্য, উত্তর পাওয়ার জন্য ভবিষ্যতের জন্য অপেক্ষা করি। হ্যাঁ, ঠিক আছে? এর তাড়াতাড়ি দরকার নাই। অনেকে স্টুডেন্টরা মেসেঞ্জারে নক করতেছে, অনেকের সাথে নাকি যোগাযোগ করছে, তারা সবাই যা যা রিপ্লাই দিতেছে সেগুলো আমাকে দেখাচ্ছে। আমি একটু চুপচাপ থাকি, তাই না? আর একটু সময় নিই। হ্যাঁ, দেখি আমাদের যারা অনেক দক্ষ লোক আছে এই দেশে, তাই না? সবাই কি বলে একটু দেখি, তারপরে যে আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে? পোস্টে অনেক প্রশ্নের আনসার আমি দেই, ঠিক আছে? তুমি যদি আনসার না দেখো তাহলে তো কিছু করার নাই। আনসার তুমি খুঁজলে অবশ্যই পাবা, ঠিক আছে? তুমি যদি সাথে সাথে আনসার কি দেওয়া যায়, কোনো না কোনো পোস্টে আনসার দেওয়া আছে, দেখো তুমি। হ্যাঁ, এবং যেই পোস্টে আনসার দেই সেইটাতে আমি কমেন্ট টার্ন অফ দেখে নিও।
তুমি বলবা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ঠিক আছে। আর যখন পিপলসের আগে যখন একটা নতুন কিছু যোগ করবে, যেমন গভর্নমেন্ট, দি গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যদি গভর্নমেন্টটা যোগ করো তাহলে বলবা গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আর যদি এটার কোনো মডিফাইং ওয়ার্ড না থাকে তাহলে বলবা শুধু বলবা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঠিক আছে। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু তার আগে যদি তুমি যোগ করো গভর্নমেন্ট যোগ করো তখন বলবা দি গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ঠিক আছে। যদি এখানে গভর্নমেন্ট যোগ করো দ্য গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর যদি বলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তখন বলবা দ্য পিপলস রিপাবলিক, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। হ্যাঁ, তবে এখানে দি দিলেও হবে, দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দি দেওয়া যাবে এখানে। হ্যাঁ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দিটা এখানে দেওয়া যাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাইলে আসি আমরা যেটা বলছিলাম, কথা থেকে কথা চলে। ওকে, এবার আসো লেখো কম্পারেটিভের আগে, লেখো কম্পারেটিভ ডিগ্রির আগে মাছ ফার attach a little bit, লেখো মাছ ফার অ্যাটাচ এ লিটল বিট। লেখো এই ওয়ার্ডগুলির পরে কম্পারেটিভ ডিগ্রি বসে। বলো এই ওয়ার্ডগুলির পরে কম্পারেটিভ ডিগ্রি বসে। তাহলে মাছ ফার অ্যাটাচ এ লিটল বিট, লেখো এই ওয়ার্ডগুলির পরে, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি বসে। তাহলে মাছ ফার অ্যাটাচ এ লিটল বিট, বলো এই ওয়ার্ডগুলির পরে বলো কম্পারেটিভ ডিগ্রি বসে, ডিগ্রি বসে না। তাহলে এই ওয়ার্ডগুলির পরে কি বসে? পজিটিভ ডিগ্রি বসে নাকি কম্পারেটিভ বসে? তাহলে এই ওয়ার্ডগুলির পরে কম্পারেটিভ ডিগ্রি বসে, পজিটিভ ডিগ্রি বসে না, ঠিক আছে। যেমন আই ফিল ঠিক আছে, more better, I feel much better, কোনটা নিবে? তাহলে আমরা এটা নেব না। তাহলে এই বেটার হচ্ছে কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভের আগে মাছ বসে, মোর বসে না, লিখে রাখতে পারো। কম্পারেটিভের আগে মাছ বসে, এ লিটল বিট বসে, ফার বসে অথবা অ্যাটাচ বসে, কিন্তু মোর বসে না। আবার বলছি, কম্পারেটিভের আগে মাছ বসে, ফার বসে
এ টাচ বসে অথবা এ লিটল বিট বসে, কিন্তু বলো মোর বসে না। সো আই ফিল মাচ বেটার, ঠিক আছে? হ্যাঁ, ইউ আর মোর ওয়াইজার নাকি মাচ ওয়াইজার? ইউ আর মাচ ওয়াইজার নাও, বলে ইউ আর মাচ ওয়াইজার নাও, ঠিক আছে? ঠিক আছে, হি ইজ এ টাচ হি ইজ এ টাচ বেটার দেন ইউ, সে তোমার চেয়ে কিছুটা ভালো। হি ইজ এ টাচ বেটার দেন ইউ, সে তোমার চেয়ে কিছুটা ভালো, ঠিক আছে? ট্রাভেলিং বাই শিপ ইজ ফার more comfortable, তাহলে কমফোর্টেবল হচ্ছে পজিটিভ, তাহলে কমফোর্টেবলের কম্পারেটিভ হচ্ছে মোর কমফোর্টেবল, তাহলে বিউটিফুল মোর বিউটিফুল, কমফোর্টেবল মোর কমফোর্টেবল, এটা হচ্ছে কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভের আগে ফার বসে, তাহলে মোর কমফোর্টেবল এটা কম্পারেটিভ, তার আগে ফার বসতে পারে। তার মানে কি ট্রাভেলিং বাই শিপ ইজ ফার মোর কমফোর্টেবল দেন ট্রাভেলিং ঠিক আছে, ট্রাভেলিং on horseback, এবং বেটার দুইটাই কম্পারেটিভ না। গুডের কম্পারেটিভ হচ্ছে ওয়েল এবং গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার। আর মাছ হচ্ছে পজিটিভ, মাছের কম্পারেটিভ হচ্ছে মোর, মাছের কম্পারেটিভ হচ্ছে মোর, ঠিক আছে? মাছ হচ্ছে পজিটিভ, মাছের কম্পারেটিভ হচ্ছে মোর, ঠিক আছে? অতএব মাছের পরে কম্পারেটিভ বসে, মোরের পরে কম্পারেটিভ বসে না। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা ক্লিয়ার তো নাকি? ওকে, দেখো সাচের ক্ষেত্রে লেখো সাচ প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে সাচের পরে এ অথবা এন বসে। হ্যাঁ, আই হ্যাভ never seen such a large animal. Such a large animal. I have never seen such a large animal. হ্যাঁ, ফার মোর কমফোর্টেবল, ঠিক আছে, ফার মোর কমফোর্টেবল, ঠিক আছে। এই কারণে বলো কম্পারেটিভের আগে ফার বসে, তাহলে মোর কমফোর্টেবল এটা হচ্ছে কম্পারেটিভ, তাহলে কমফোর্টেবল হচ্ছে পজিটিভ, আর মোর কমফোর্টেবল এটা হচ্ছে কম্পারেটিভ, আর কম্পারেটিভের আগে ফার বসে, মোর মাছ বসে, ঠিক আছে? মোর বসে না, ঠিক আছে? কমফোর্টেবল হচ্ছে পজিটিভ আর মোর কমফোর্টেবল এটা হচ্ছে কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভের আগে ফার অথবা মাছ বসে, মোর বসে না। বলো মোর কম্পারেটিভ, তো দুইটা কম্পারেটিভ একসাথে বসে না, তাহলে মোর বেটার, তাহলে বেটার কম্পারেটিভ, মোরও কম্পারেটিভ, তাহলে দুইটা কম্পারেটিভ একসাথে বসে না। হ্যাঁ, তাহলে কি একসাথে পাশাপাশি দুইটা কম্পারেটিভ বসে না। দুইটা কম্পারেটিভ এন দ্বারা যুক্ত হইতে পারে, ঠিক আছে? দুইটা কম্পারেটিভ এন দ্বারা যুক্ত হইতে পারে, ঠিক আছে?
হ্যাঁ, মোর ব্রিলিয়ান্ট অ্যান্ড মোর প্রেশাস, হি ইজ বেটার অ্যান্ড মোর ব্রিলিয়ান্ট, এইভাবে বলতে পারি, অ্যান্ড দ্বারা যোগ করতে পারি, কিন্তু পাশাপাশি মোর বেটার বলা যাবে না, মোর বেটার বলা যাবে না, ঠিক আছে? বেটার কম্পারেটিভ, মোরও কম্পারেটিভ, এইভাবে দুইটা কম্পারেটিভ একসাথে। তো এই কারণে আমরা বলছি কম্পারেটিভের আগে মোর বসে না, কম্পারেটিভের আগে মাছ বসে, ফার বসে, এ লিটল বিট বসে, অথবা এ টাচ বসে। আশা করছি বুঝতে পারছো। সো প্লাস এ অথবা এন, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ অথবা এন প্লাস নাউন। তো সো এর পরে অ্যাডজেক্টিভ আর নাউন থাকলে তাহলে আর্টিকেলটা মাঝে মাঝখানে একটা আর্টিকেল থাকতে হবে। হ্যাঁ, এখানে সোটা অ্যাডভার্বের কাজ করছে, এখানে সোটা কি অ্যাডভার্ব, আগের বাক্যে সাচ অ্যাডভার্ব, আই হ্যাভ নেভার সিন so large an animal before. I have never seen, আমি কখনো দেখি নাই, so large an animal before, এত বড় প্রাণী আমি এর আগে কখনোই দেখি নাই। তাহলে I have never seen so large an animal before, যে I have never seen such a large animal before, একই কথা। আশা করছি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এবার আসুন লেখো, আমরা এটাকে একটা লিঙ্ক কম্পারিজনের তুলনা করব, লিঙ্ক কম্পারিজন। লেখো যত ডট ডট তত অর্থে, যত ডট ডট তত অর্থে, আমরা মানুষ যত পায় তত চায়, তুমি যত উপরে উঠবে তত বায়ুর চাপ কমবে, তাই না? দাম যত বাড়বে চাহিদা তত কমবে, দাম বাড়লে যোগান বাড়ে, দাম বাড়লে যোগান বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। এই যে কথাগুলো, যত দাম বাড়ে তত চাহিদা কমে, যত দাম বাড়ে তত যোগান বাড়ে, তাই না? এই যে অর্থনীতির তথ্য, তাহলে এই চাহিদা তথ্য, তাহলে আমরা এইগুলাকে আমরা এই লিঙ্ক কম্পারিজন, মানে এই সূত্র যদি ইংরেজি করতে চাই তাহলে ইংলিশ করার সূত্র হচ্ছে দি প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমা প্লাস, এই কমা মাঝখানে কমাটা লাগবে, কমা প্লাস দি প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে কমার আগের গঠন কমার পরের গঠন সেম হতে হবে। এই যে যত ডট ডট তত অর্থে, বলো মাঝখানে একটা কমা থাকবে, তাহলে কমার আগের অংশ, কমার আগের অংশের প্যাটার্ন আর কমার পরের অংশের প্যাটার্ন সেম হতে হবে। কমার আগে স্ট্রাকচারটা যেরকম হবে, কমার পরেও স্ট্রাকচারটা সেম হতে হবে। দি প্লাস কম্পারেটিভ প্লাস ভার্ব, কমার আগে থাকলে
কমার পরেও কি হবে দি প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, একই প্যাটার্ন হবে। হ্যাঁ, ঠিক আছে। যেমন the more a man gets, the plus comparative subject plus verb, তাহলে কমার পরে আবার কি হবে the more, বলো he wants, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, তো দি প্লাস কম্পারেটিভ, তাহলে কমার আগে দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব, কমার পরে দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব। মানুষ যত পায় তত চায়, মানুষ যত পায় তত চায়। তার মানে কি দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব, অতএব এই কমার পরও দি প্লাস কম্পারেটিভ হতে হবে। তো দি প্লাস কম্পারেটিভ কি নিতে পারি, যেমন নিতে পারি নিলাম একটা বেটার, তো দি বেটার ইউ রিমেম্বার, তাহলে দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব, দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে দ্য মোর ইউ রাইট দ্য বেটার ইউ রিমেম্বার। ঠিক আছে, তুমি যত বেশি লিখবে তত বেশি মনে রাখতে পারবে, তুমি যত বেশি লিখবে তুমি তত বেশি মনে রাখতে পারবে। ঠিক আছে, the less you worry, the better it is, তাহলে দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব, দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব। সো দ্য লেস ইউ ওয়ারি, তুমি যত কম চিন্তা করবে তত ভালো হবে, তুমি যত কম চিন্তা করবে তত ভালো হবে। সো দ্য লেস ইউ ওয়ারি দ্য বেটার ইট ইজ। ঠিক আছে, এবারকে মোর হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে, দি এবং মোর অ্যাডভার্বের কাজ করছে। বলো এরূপ ক্ষেত্রে বলো কম্পারেটিভের পূর্ববর্তী দি অ্যাডভার্বের কাজ করে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা কি বলো, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। ঠিক আছে, দি প্লাস দেখো দি প্লাস কম্পারেটিভ প্লাস কমা প্লাস দি প্লাস কম্পারেটিভ, অনেক সময় দি প্লাস কম্পারেটিভের পরে সাবজেক্ট ভার্ব থাকে না। ঠিক আছে, যেমন দ্য মোর, দেখো দি প্লাস কম্পারেটিভ দ্য মোর দি বেটার। ঠিক আছে, দ্য মোর দ্য মেরিয়ার, দি প্লাস কম্পারেটিভ। দেখো দ্য সুনার দি বেটার। ঠিক আছে, দ্য সুনার ইট ইজ দ্য বেটার ইট ইজ, দ্য সুনার ইট ইজ দ্য বেটার ইট ইজ। বলো ইট ইজ কথাটা উজ্জ্ব রাখা যায়। হ্যাঁ, দ্য সুনার ইট ইজ দ্য বেটার ইট ইজ। বলো কমার আগে ইট ইজ, কমার পরে ইট ইজ। কমার আগে যদি ভার্বটা উজ্জ্ব থাকে কমার পরেও ভার্বটা উজ্জ্ব থাকবে। ঠিক আছে, কমার আগে যদি তুমি ভার্বটা উজ্জ্ব রাখো কমার পরেও ভার্বটা উজ্জ্ব থাকবে। কমার আগে যদি সাবজেক্ট ভার্ব উজ্জ্ব থাকে কমার পরেও সাবজেক্ট ভার্ব উজ্জ্ব থাকে। তাহলে দি মোর কম্পারেটিভ দি মেরিয়ার কম্পারেটিভ, দি সুনার কম্পারেটিভ দ্য বেটার কম্পারেটিভ। তাহলে যত তত অর্থে কম্পারেটিভের পূর্ববর্তী দি কিসের কাজ করে বলো, এটা কিসের কাজ করে বলো, এই দিটা অ্যাডভার্বের কাজ করে। এই দিটা কিসের কাজ করে বলো, অ্যাডভার্বের কাজ করে। যত তত অর্থে
বলো কম্পারেটিভের পূর্ববর্তী দি বলো অ্যাডভার্বের কাজ করে, কোন পারসেসিস? বলো অ্যাডভার্ব, ঠিক আছে। আর যেহেতু দিটা অ্যাডভার্ব, তাহলে দি এর পরে যেই ওয়ার্ডটা বসে সেইটাও অ্যাডভার্ব, হ্যাঁ, ঠিক আছে। এই স্ট্রাকচারটা দরকার হবে, এটা ব্যাংকে এবং বিসিএসে দুই জায়গায় এই স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে, এবং লেখালেখির ক্ষেত্রে এই স্ট্রাকচারটা দরকার হবে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যত ডট ডট তত এই স্ট্রাকচারটা আমাদের লেখালেখির ক্ষেত্রে খুব দরকার হয়। এটা ব্যাংকের পরীক্ষা, বিশেষ পরীক্ষা, অন্যান্য পরীক্ষা এটার থেকে আসে, এই স্ট্রাকচার থেকে আসে। তাহলে এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা আসো ব্রড নেগেটিভ। এইটাও এই স্ট্রাকচার থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ব্রড নেগেটিভ থেকে। ব্রড নেগেটিভের ইয়ে হচ্ছে, লেখো লেখো কোনো বাক্য বা ক্লজের শুরুতে যদি হার্ডলি, রেয়ারলি, barely, scarcely, seldom, never, never before, little, no sooner, not only, neither, nor, so, এদের যে কোনো একটি থাকলে, কোনো বাক্য অথবা ক্লজের শুরুতে এই ওয়ার্ডগুলোর যে কোনো একটি থাকলে ওই বাক্যের গঠন হবে প্রশ্নবোধক। ওই বাক্য অথবা ক্লজের গঠন হবে প্রশ্নবোধক, কিন্তু বাক্যের শেষে চিহ্নটি হবে ফুল স্টপ। এদের যে কোনো একটি কোনো বাক্য অথবা ক্লজের শুরুতে থাকলে, ঠিক আছে, ওই বাক্য অথবা ক্লজের গঠন হবে প্রশ্নবোধক, ঠিক আছে। আর বাক্যের শেষে চিহ্নটি হবে অ্যাসার্টিভ। তাহলে বাক্যের শেষে বলো চিহ্নটি হবে কি? বলো অ্যাসার্টিভ। তাহলে কোনো বাক্য বা ক্লজের শুরুতে যদি হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, নেভার, নেভার বিফোর, লিটল, নো সুনার, নট অনলি, নাইদার, নর, সো এদের যে কোনো একটি থাকলে, ঠিক আছে, এদের যে কোনো একটি থাকলে ওই বাক্য অথবা ক্লজের গঠন হবে প্রশ্নবোধক। ওই বাক্য অথবা ক্লজের গঠন হবে কি? প্রশ্নবোধক। এবং বাক্যের শেষে চিহ্নটি হবে অ্যাসার্টিভ। বাক্যের শেষে চিহ্নটি কী হবে? বলো অ্যাসার্টিভ হবে। আমি আবারও বলছি, কোনো বাক্য অথবা ক্লজের শুরুতে এই ওয়ার্ডগুলোর যে কোনো একটি থাকলে ওই বাক্যের গঠন হবে প্রশ্নবোধক, কিন্তু বাক্যের শেষে চিহ্নটি হবে অ্যাসার্টিভ। আপাতত লেখছো কিনা সেটা বলো, বোঝার কাজটা পরে করো, আগে লেখছো কিনা সেটা বলো। ওকে, তাহলে স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার দেখো, তারপরে এক্সাম্পল দেখো, তারপরে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, লেখা শেষ। তাহলে স্ট্রাকচার হচ্ছে, লেখো নেগেটিভ ওয়ার্ডস স্ট্রাকচার লেখো, সূত্র লেখো। এই নেগেটিভ ওয়ার্ডগুলোর যে কোনো একটা কোনো বাক্য অথবা ক্লজের শুরু থাকলে নেগেটিভ ওয়ার্ডস প্লাস
অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। এরপর সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এখানে ইএক্সটি মানে এক্সটেনশন, মানে বাক্যের অতিরিক্ত অংশ, ভার্বের পরে অতিরিক্ত অংশ, তারপরে ফুল স্টপ। হ্যাঁ, ফুল স্টপ। যেমন মেইন নেগেটিভ ওয়ার্ডস কেমন, মনে করো নেভার, এই যে বাক্যের শুরুতে মনে করো নেভার আছে, তাহলে পরীক্ষা প্রশ্ন আসলো নেভার আই শ্যাল গো দেয়ার, নেভার আই শ্যাল গো দেয়ার, বাক্যটা ঠিক আছে না ভুল আছে? তো এখন দেখো বাক্যের শুরুতে নেভার আছে নাকি, তো নেভার আই শ্যাল গো দেয়ার, তাহলে বাক্যটা ঠিক আছে কিনা? তাহলে এই বাক্যটা ভুল আছে, কারণ এই বাক্যের গঠনটা প্রশ্নবোধক হবে। তাহলে আই শ্যাল গো এটা অ্যাসার্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব এটা হচ্ছে অ্যাসার্টিভ, আর প্রশ্নবোধক বাক্যের গঠনটা কি, অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। তাহলে এটা ভুল আছে। তাহলে কি হবে, নেভার বাক্যের শুরু থাকলে তাহলে অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসো। তো নেভার শ্যাল আই গো, তাহলে নেভার শ্যাল হচ্ছে অক্সিলিয়ারি, সাবজেক্ট, তারপরে গো হচ্ছে মেইন ভার্ব, তারপরে দেয়ার অতিরিক্ত অংশ। তাহলে দেখো এটা গঠনটা প্রশ্নবোধক না, তাহলে বাক্যের শুরুতে নেভার থাকলে ঠিক আছে ওই বাক্যের গঠনটা হবে প্রশ্নবোধক, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, কিন্তু বাক্যের পরে প্রশ্নবোধক চিহ্ন হবে না, এটা কি হবে, ফুল স্টপ হবে। নেভার আই শ্যাল গো কথাটা ভুল, বলতে হবে নেভার শ্যাল আই গো, আমি কখনো সেখানে যাব না। তো জোর দেওয়ার জন্য নেগেটিভ ওয়ার্ড বাক্যের শুরুতে বসে, আর সেই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। এক্ষেত্রে কমা লাগবে না, কমা লাগবে না, কমা লাগবে না এখানে। আবার বলছি, seldom I talk to her, তাহলে seldom বাক্যের শুরুতে আছে নাকি, তার মানে নেগেটিভ ওয়ার্ড বাক্যের শুরুতে আছে, তাহলে আই টককে প্রশ্নবোধক করতে হবে, তাহলে আই প্লাস টক এটা অ্যাসার্টিভ, এইটুকুকে প্রশ্নবোধক করতে হবে, তার মানে এই বাক্যটা ভুল আছে। এই বাক্যটা কি, হ্যাঁ, তাহলে সেলডম আই টক টু হার, তার সাথে আমি কদাচিতই কথা বলি, আমি কদাচিতই তার সাথে কথা বলি, এই প্রত্যয় যোগ করবে। হ্যাঁ, তাহলে কি হবে, সেলডম আই টকের প্রশ্ন করলে কি হয় বলো, ডু আই টক, সেলডম ডু আই টক, তাহলে টু হিম, এখানে ডু আই টক গঠনটা কি প্রশ্নবোধক, কিন্তু বাক্যের শেষে চিহ্নটা হবে ফুল স্টপ। তার সাথে আমার কদাচিতে কথা বলা হয়, তার সাথে আমি বলো কালে ভদ্রে কথা বলি, সেলডম ডু আই টক টু হিম, সেলডম আই টক টু হিম কথাটা ভুল, বলতে হবে সেলডম ডু আই টক টু হিম। সেলডম যেহেতু বাক্যের শুরুতে আছে, শুরুতে থাকলে শুরুতে রাখবা, শুরুতে রাইখা সাবজেক্ট ভার্বটাকে প্রশ্নবোধক করে তা বাকি অংশ লিখবা। সো সেলডম আই টক টু হিম কথাটা ভুল, বলতে হবে সেলডম ডু আই টক টু হিম। ঠিক আছে, যেমন রেয়ারলি হি forgets to do his homework, ঠিক আছে, তাহলে রেয়ারলি হি ফরগেটস এটা অ্যাসার্টিভ, তার মানে রেয়ারলি বাক্যের শুরুতে আছে, তো রেয়ারলি বাক্যের শুরুতে আছে, অতএব হি ফরগেটস, তাহলে এটা ভুল আছে। তাহলে কি বলতে হবে, রেয়ারলি শুরুতে রাখো, রেখে হি ফরগেটসকে প্রশ্নবোধক করলে কি হয়, হি ফরগেটসের প্রশ্নবোধক হচ্ছে বলো ডাজ হি ফরগেট, যেহেতু রেয়ারলি শব্দ আছে তাহলে হি ফরগেটসকে প্রশ্নবোধক করতে হবে, তাহলে রেয়ারলি ডাজ হি ফরগেট, এরপর বাকিটুকু টু ডু হিজ হোমওয়ার্ক, ফুল স্টপ। রেয়ারলি হি ফরগেটস, তাহলে হয়ে যাবে রেয়ারলি ডাজ হি ফরগেট টু ডু হিজ হোমওয়ার্ক, রেয়ারলি ডাজ হি ফরগেট টু ডু হিজ হোমওয়ার্ক।
এতক্ষণ আমরা বাক্যের শুরুতে বসলে কিভাবে হবে দেখালাম। এখন আমরা ক্লজের শুরুতে, যেমন দেখো ক্লজের শুরুতে হইলে যেমন আই হ্যাভ মেড এ মিস্টেক, দেখো আই হ্যাভ মেড এ মিস্টেক, সো ইউ হ্যাভ, ঠিক আছে না, ভুল আছে? তাহলে আই হ্যাভ মেড এ মিস্টেক এটা একটা ক্লজ, অ্যান্ড সো ইউ হ্যাভ এটা একটা ক্লজ, ঠিক আছে? সো ইউ হ্যাভ, তাহলে ইউ হ্যাভ এটা শুরুতে সো আছে, তার মানে এটা ভুল আছে। তাহলে সো ইউ হ্যাভ এটা অ্যাসার্টিভ আছে, তাহলে এটা ভুল আছে। তাহলে কি করতে হবে? তাহলে বলতে হবে আই হ্যাভ made a mistake and so have you, তাহলে ইউ হ্যাভ এর প্রথমত কি? হ্যাভ ইউ, তাহলে আই হ্যাভ মেড এ মিস্টেক অ্যান্ড সো হ্যাভ ইউ, ঠিক আছে? সো আই হ্যাভ মেড এ মিস্টেক এটা একটা ক্লজ, হ্যাভ মেড এটা একটা ফাইনাইট ভার্ব, আবার সো ইউ হ্যাভ, তাহলে ইউ হ্যাভ একটা ফাইনাইট ভার্ব, তাহলে সো হ্যাভ ইউ এটা একটা ক্লজ, তাহলে সো, তাহলে এই ক্লজের শুরুতে সো আছে, তাহলে এটাকে কি করতে হবে? তাহলে ইউ হ্যাভটাকে প্রশ্নবোধক করতে হবে। প্রশ্নবোধক করলে কি করতে হবে? হ্যাভটাকে এম ইজ আর হ্যাভ এস থাকলে এটাকে সাবজেক্টের আগে বসালে প্রশ্নবোধক হয়ে যায়, তাহলে হ্যাভটাকে সাবজেক্টের আগে বসা দিলাম, সো হ্যাভ ইউ। আমি একটা ভুল করেছি, বলো তুমিও করেছ, হ্যাঁ? যেমন শি ইজ বিউটিফুল, she is beautiful and so her sister, বলে এটা ভুল, তাহলে এই সো আছে, তাহলে সো এর পরে হার সিস্টার একটা ভার্ব লাগবে, তাহলে এটা ভুল আছে, তাহলে কি হবে? she is beautiful and so is her, বলো is her sister, she is beautiful সে সুন্দরী, and so is her sister তার বোনও সুন্দরী, সে সুন্দরী তার বোনও সুন্দরী, তাহলে so is her sister। তাহলে এই নেগেটিভ ওয়ার্ডটা কি এখানে আছে নাকি এখানে আছে? তাহলে এই ক্লজের শুরুতে, যেই ক্লজটার শুরুতে নেগেটিভ ওয়ার্ডটা আছে, বলো নেগেটিভ ওয়ার্ডটা যেখানে থাকবে সেই অংশটুকু প্রশ্নবোধক হবে। নেগেটিভ ওয়ার্ডটা যেখানে থাকবে সেই ক্লজটি নেগেটিভ হবে। তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ডটা এখানে আছে, নেগেটিভ ওয়ার্ডটা এখানে আছে, অতএব এই ক্লজটি প্রশ্নবোধক হবে। আর এখানে যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই, এখানে যে ওয়ার্ড নাই, অতএব এইটুকু যেভাবে আছে সেইভাবে থাকবে। তাহলে এইখানে নেগেটিভ ওয়ার্ডটা সো ইউ হ্যাভ, এই তাহলে ইউ হ্যাভ এর আগে নেগেটিভ ওয়ার্ড আছে, অতএব ইউ হ্যাভটাকে প্রশ্নবোধক করতে হবে। তাহলে নেগেটিভ ওয়ার্ডটা যেখানে থাকবে সেই অংশটুকুকে প্রশ্নবোধক করতে হবে, ঠিক আছে? ফার্স্টেরটা নেগেটিভ কোথায় আছে? তুমি কি কোথায় নেগেটিভ আছে বলো? আই হ্যাভ মেড এ মিস্টেক, এটা কি নেগেটিভ? আই হ্যাভ মেড এ মিস্টেক, আমি একটা ভুল করেছি, এই কথাটা কি নেগেটিভ বাক্য? তাহলে এখানে কি নেগেটিভ ওয়ার্ড আছে? আই হ্যাভ মেড এ মিস্টেক, আমরা যে এই ওয়ার্ডগুলো উল্লেখ করছি, আই হ্যাভ মেড এ মিস্টেকের শুরুতে কি ওই ওয়ার্ডগুলো আছে? ঠিক আছে? এখানে তাহলে মনে করো হার সিস্টারের সাথে এখানে তো ভার্ব নাই, সো এর পরে ভার্বটা এখানে উজ্জ্ব আছে, তাহলে এখানে ভার্বটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেহেতু প্রশ্নবোধক করতে হবে, তাহলে ভার্বটা নিয়ে আসতে হবে। তাহলে এই কারণে আমরা হার সিস্টারের আগে ইজটাকে নিয়ে আসলাম। তাহলে যেহেতু এটা সেম ভার্ব, ইজ এবং ইজ সেম ভার্ব বলে এখানে উজ্জ্ব রাখছে, কিন্তু প্রশ্নবোধক করতে হবে যেহেতু, এই কারণে ইজটাকে এখানে নিয়ে আসলাম।
তাহলে এখানে এখানে যেহেতু ভার্ব নাই, তাহলে এটা তো বোঝাচ্ছে না প্রশ্নবোধক কিনা। তাহলে ভার্বটাকে আমরা আগে নিয়ে আসলাম, তাহলে এটা বোঝাচ্ছে এইটুকু প্রশ্নবোধক হবে। তো লাস্টেরটা নেগেটিভ কিভাবে বুঝো নাই তুমি? এই সো এই সো ওয়ার্ডটা আছে না, কথা বুঝো না কেন? নেগেটিভ ওয়ার্ড, তুমি নেগেটিভ বাক্য খুঁজতেছো কেন? একটা থাকে আমরা সেটা বলছি, ঠিক আছে? তাহলে ওই ওয়ার্ডের তালিকায় দেখো সো আছে। এবার কি বুঝছো? হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ডের তালিকায় দেখো সো আছে। দেখো আমি তো বলি না এটা নেগেটিভ, আমি বলছি নেগেটিভ ওয়ার্ডটা যেখানে থাকবে সেই ক্লজটাকে নেগেটিভ করতে হবে, প্রশ্নবোধক করতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, অনেক সময় অ্যান থাকে, অ্যানটা বাদ দেওয়া যাবে, তবে অ্যানটা থাকলে ভালো আর কি, থাকতে পারে। হ্যাঁ, অ্যানটা অনেক সময়, বেশিরভাগ সময় অ্যানটা থাকে, ঠিক আছে? যোগ করছে তো এখানে, সোটা তো এখানে অ্যাডভার্বের কাজ করছে, ঠিক আছে? এই কারণে অ্যানটা থাকতে হবে। তুমি এখানে সোয়ার আগে অ্যানটা থাকতে হবে, কারণ সো এখানে অ্যাডভার্বের কাজ করছে, ঠিক আছে? এই কারণে অ্যানটা দিয়ে যোগ করছি, দুইটা ক্লজকে অ্যান দ্বারা যোগ করছি। হ্যাঁ, আর যদি তুমি অ্যানটা বাদ দিয়ে দাও তাহলে সোটা কনজাংশন হয়ে যাবে। তাহলে কনজাংশন হলে আবার এই সূত্রটা সবসময় প্রযোজ্য হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাইলে আমাদের মোটামুটি যেটুকু করলাম, আমাদের এইটুকু মোটামুটি একটু ভালো করে মাথা রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল করে, এখানে আরেকটা সূত্র লেখো। কোনো বাক্যে অফ দ্য টু থাকলে, লেখো কোনো বাক্যে অফ দি টু থাকলে, কোনো বাক্যে অফ দি টু থাকলে ওই বাক্যে কম্পারেটিভের আগে দি বসবে। ওই বাক্যে কম্পারেটিভের আগে, কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসবে। কোনো বাক্যে যদি অফ দ্য টু থাকে তাহলে ওই বাক্যে কম্পারেটিভের আগে দি বসবে। যদি না বসে তাহলে বাক্যটা ভুল আছে, ঠিক আছে? যেমন অফ দ্য টু প্লেয়ার্স বাদল ইজ, মনে করো ফার্স্ট, অপশন এতে আছে ফাস্টার, দি ফাস্টার, দি ফাস্টেস্ট, কোনটা নেব আমরা? তাহলে যেহেতু অফ দ্য টু আছে, অতএব কম্পারেটিভের আগে কি বসবে? দি বসবে, অতএব আনসার হবে বি। অফ দ্য টু প্লেয়ার্স বাদল ইজ দ্য ফাস্টার। অফ দ্য টু প্লেয়ার্স বাদল ইজ দ্য ফাস্টার। ঠিক আছে? শি ইজ tall of the two sisters. Taller নাকি দি taller? tallest কোনটা নেব আমরা?
the taller. ঠিক আছে, এটা আমরা অফ দ্য টু থাকলে কম্পারেটিভের আগে দি বসে। কম্পারেটিভটা অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। হ্যাঁ বলো, কম্পারেটিভটা অ্যাডভার্ব হইতে পারে, বলো অ্যাডজেক্টিভ হইতে পারে। কম্পারেটিভ কার হয়? বলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয়েরই কম্পারেটিভ হয়। ঠিক আছে, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, তাহলে হ্যাঁ দি ফার্স্টার এটা অ্যাডভার্বের কাজ করছে। অফ দ্য টু প্লেয়ার্স বাদল ইজ দ্য ফার্স্টার, তাহলে ফার্স্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর এখানে টলারটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, তাহলে কম্পারেটিভ অফ দ্য, আমার কথা সূত্রটা হচ্ছে অফ দ্য টু থাকলে কম্পারেটিভের আগে দিয়ে বসবে। ঠিক আছে, এটাকে আমরা অ্যাডজেক্টিভের অংশ রুলও নিতে পারি, অ্যাডভার্বের রুলও নিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, সূত্রটা ফলো করলেই চলবে। তাহলে কোনো বাক্যে অফ দ্য টু থাকলে কম্পারেটিভের আগে দিয়ে বসবে, এটা হচ্ছে সূত্র। তোমার এইটুকু ফলো করতে হবে, এইটুকু তোমার জানতে হবে। হ্যাঁ বলো, দুই বোনের মধ্যে সে বেশি লম্বা। ওকে, প্লেয়ার দুইজনের মধ্যে বাদলের গতি সবচেয়ে বেশি, বাদল বেশি দ্রুতগামী। ঠিক আছে, কথা বুঝতে পারছি? আমরা এইটুকু, ওকে, এটা অবশ্যই যেন মনে থাকে। হ্যাঁ, তো এই রুলগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মিলিয়ে যেটুকু আলোচনা হয়েছে, এই আলোচনাটুকু আমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, ওকে। অ্যাডজেক্টিভ ফার্স্টারটা অ্যাডভার্ব। হ্যাঁ আচ্ছা, নেক্সট এক্সাম আমাদের অ্যাডজেক্টিভের উপর হবে নাকি অ্যাডজেক্টিভের? নেক্সট এক্সামটা অ্যাডজেক্টিভের উপর হবে। ঠিক আছে, যেটা হয় নাই সেটার উপর হবে। তোমরা একটু বলে নিও। ঠিক আছে, জাস্ট একটা ওই যে 540 ফোন দিয়ে একটা রিমাইন্ডার দিয়ে দিবা। ঠিক আছে, যে আমাদের এই বেচে পরীক্ষাটা আমাদের হয় না, এই পরীক্ষাটা হয় নাই। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের একটু মানে জাস্ট একটু ইয়া থাকতে হবে আর কি। ঠিক আছে, তো একটু সবাই একটু ইয়া রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্ন করে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই একটু যোগাযোগ করে এটা করে নিবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। নাজমুল হাসান, আমি এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমার রিলেটিভ প্রোনাউনের ব্যবহারে, হু আর হুমের ব্যবহারে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তুমি যেই প্রশ্নটা আমাকে করেছো এগুলোর মধ্যে এগুলোর উত্তর আমি দেবো না, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি। হু বসবে নাকি হুম বসবে, শি ইজ এ পারসন, হুম আই হিয়ার, এটা আনসারটা আমার মনে হয় একদম পানির মতো। এটা তোমার ক্লাস করে থাকলে এটা পারা উচিত। ঠিক আছে, তুমি ক্লাস না করলে এটা তো পারার কথা না। তাহলে আই নো শি ইজ এ পারসন হুম, হ্যাঁ আই নো ইজ সিনসিয়ার, তাহলে এখানে লাস্টের ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজের আগে সাবজেক্ট নাই, যেহেতু ইজের আগে সাবজেক্ট নাই অতএব হু হবে। ঠিক আছে, আর দ্য স্পেশালিস্ট হুম ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল অনলি অন থার্সডে, তাহলে এখানে লাস্টের ভার্ব হচ্ছে ইজ অ্যাভেলেবলের মধ্যে ইজ হচ্ছে লাস্টের ভার্ব, তাহলে ইজের আগে সাবজেক্ট নাই অতএব হু হবে। ঠিক আছে, আশা করছি ভেরি সিম্পল জিনিস, এটা না পারাটা খুবই দুঃখজনক। ঠিক আছে, ওকে। রিলেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ হয় যদি রিলেটিভ প্রোনাউনের পরে নাউন থাকে। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনের পরে যদি নাউন থাকে এবং রিলেটিভ প্রোনাউন দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত হয় তখন এটা অ্যাডজেক্টিভ হয়। যেমন হোয়াট ইনফরমেশান, আই গ্যাদার্ড হোয়াট ইনফরমেশান আই গট, তাহলে এখানে হোয়াট দ্বারা দুইটা ক্লজকে, আর হোয়াটের পরে ইনফরমেশান একটা নাউন আছে, এই কারণে হোয়াটটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এর ফলে দেশীয় চাহিদা ও বাজারে যেমন বেড়েছে তেমনি সরবরাহ ও বেড়েছে। হ্যাঁ, ট্রান্সলেশনটা এটা মেসেঞ্জারে দিয়ে দিও। ঠিক আছে, তাহলে সেখানে করে দিবা। এটা মেসেঞ্জারে ট্রান্সলেশনটা পাঠিয়ে দিও, অথবা আমার গ্রুপের মধ্যে এইটা পোস্ট দিবা, তাহলে এগুলো ট্রান্সলেশন পেয়ে যাবা। ঠিক আছে, ওকে।
গ্রুপে অথবা আমার মেসেঞ্জারে এই ট্রান্সলেশন দিয়ে দিও, তাহলে আনসার পেয়ে যাবে। অথবা গ্রুপের মধ্যে পোস্ট দিও। কোথায়? গ্রুপে পোস্ট দিও, গ্রুপে পোস্ট দিবে, ট্রান্সলেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? আমার লতিফ স্যার ইংলিশ রুম গ্রুপের মধ্যে পোস্ট দিও, ঠিক আছে? অথবা আমাদের যে সিক্রেট গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে পোস্ট দিও, ঠিক আছে? তাহলে ওইখানে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আরেকটা ক্লাস ওই দি স্পেশালিস্টের কথা বললেন স্যার, একটা বইয়ের মধ্যে ওটা হোম অ্যানসার করা আছে। আচ্ছা, একটা বইয়ের মধ্যে হোম অ্যান্সার করা হচ্ছে, এমনকি আমি কি তোমার তাহলে ওই বইটা মুখস্থ করে দেবো নাকি, কি বলো? আমি তোমাদেরকে সূত্র অলরেডি দিয়েছি, তুমি যদি ক্লাস করে থাকো তাহলে তুমি ওই বই পড়বা নাকি আমাকে পড়বা সেটা বলো আগে। এখানে আমরা স্পষ্ট রুলটা দিয়েছি যে শেষের 12টার আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে কি হবে, হু হবে, আর সাবজেক্ট থাকলে আমরা হুম নেব, সেটা বলে দিয়েছি। তাহলে স্পেশালিস্টের মধ্যে তাহলে এখানে তো তুমি স্পেশালিস্টের দিকে তাকাচ্ছ কেন? তুমি লাস্টের ভার্বের দিকে তাকাও, আনো দেখি ভার্বটা দাও, দাও উপরে দাও। তাহলে এখানে কি বলছে, দ্য স্পেশালিস্ট হুম ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল। তাহলে এখানে লাস্টের ভার্ব কোনটা, ইজ নাকি? বলো লাস্টের ফাইনাইট ভার্ব কোনটা, ইজ, মিট নাকি ওয়ান্ট? এখানে টু মিট তো হচ্ছে ইনফিনিটিভ, তাহলে এখানে ওয়ান্ট হচ্ছে মেইন ভার্ব আর ইজ হচ্ছে মেইন ভার্ব। তাহলে লাস্টের মেইন ভার্ব কোনটা, ইজ। তাহলে লাস্টের মেইন ভার্ব হচ্ছে ইজ। ইজের আগে কি সাবজেক্ট আছে? তুমি বলো ইজের আগে সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট না থাকলে হু হবে, আর যদি সাবজেক্ট থাকে তাহলে হুম হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে এই সূত্রটা ফলো করো। হ্যাঁ, আর যদি গাইড পড়ো তাহলে বই পড়ে গাইড পড়ো, যা ইচ্ছে তা করো, ঠিক আছে? দ্যাট ইজ ইউর চয়েস। ওকে, তাহলে কোন বই কোনটা দিচ্ছে সেটা তো আমি জানি, কিন্তু আমি ওই বই নিয়ে সমালোচনা করার সময় নেই। হ্যাঁ, ঠিক আছে? নিয়মটা পড়া খুব ইম্পর্টেন্ট। কোন বই কার কি আছে সেটা আছে, এটা কারোর পেছনে লাগা বা কারোর নিয়ে করা, এটা আমার চরিত্রের মধ্যে নাই। হ্যাঁ, আর এগুলো আমার দরকারও নেই। হ্যাঁ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, তুমি কি বুঝছো কিনা? এই প্রশ্ন কে করছো? প্রশ্নটা কে করেছিল? বুঝতে পারছি স্যার। ওকে, তোমার কে বলছে প্রশ্ন? নাম কি? এই নাজমুল, তুমি বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি এখন। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে।